আসসালামু আলাইকুম। শুরু করছি পরিজান পর্ব ১। আব্বা যেদিন দ্বিতীয় বিয়ে করে বাড়িতে ফিরল তখন আমার বয়স ছিল ১০ বছর, রূপার বয়স ছিল ৫ বছর আর পরীর বয়স ছিল ১.৫ বছর। ছোট্ট পরীকে বুকে জড়িয়ে আম্মা নীরবে চোখের পানি ফেলতেছিল, টু শব্দটুকু করেনি, আর প্রতিবাদ তো দূরের কথা। আর আমি দরজার আড়াল থেকে আমার আব্বার দ্বিতীয় বউয়ের মুখ দেখতেছিলাম। আমার আব্বার দ্বিতীয় বউ তো আমার আম্মার নখের যোগ্যও না। কালো একটা মহিলাকে বিয়ে করেছেন আমার আব্বা, যেখানে আমার আম্মা তার থেকে হাজার গুণ সুন্দরী। তারপরও আব্বা এই মহিলাকে দ্বিতীয়বার বিয়ে করেছেন কারণ আব্বার একটা পুত্র সন্তান চাই, না হলে তার এত সব সম্পত্তি কে দেখবে, তার জমিদারি কে সামলাবে। যেদিন পরীর জন্ম হলো আব্বা সেদিন বাড়িতে ফেরেনি, কিন্তু সেদিন তার কাছে ঠিকই খবর পৌঁছেছিল যে তার একটা মেয়ে হয়েছে। তার জন্য সেদিন বাবা বাড়িতে ফেরেননি, রাগ করেই। তারপর ঠিক ৩ দিন পর আব্বা বাড়িতে ফিরল, কিন্তু কারো সাথে কোনো কথা বলেনি। পরপর ৩টে মেয়ে জন্ম দেওয়ার কারণে আম্মাকে অনেক কথা শোনাতো আমার দাদি। আম্মা নাকি কোনোদিনও ছেলে সন্তান জন্ম দিতে পারবে না। তার সাথে সাথে আমার দাদি বলে উঠল, যে মাইয়ার রূপ বেশি হয় সে মাইয়া কখনো পোলা পয়দা করতে পারে না। কথাটা শুনে সেদিন অনেক খারাপ লেগেছিল আমার, কিন্তু আম্মা কিছুই বলেনি, চুপচাপ নিজের কাজগুলো করতেছিল। পরীকে বেশিরভাগ সময় কোলে রাখতাম আমি আর রূপা। আমরা স্কুল থেকে এসেই পরীর সাথে খেলা করতাম, পরীকে কোলে রাখতাম। ও যখন ছোট ছোট হাত পাগুলো নড়াতো তখন অনেকটাই ভালো লাগতো আমার আর রূপার। আম্মা বলতো আমার আর রূপার থেকে পরী অনেক সুন্দর। গালে একটু ছোঁয়া পড়তেই ওর গালগুলো লাল হয়ে যেত, মনে হতো গালের মধ্যে রক্ত জমাট হয়ে আসে। সেজন্য পরীকে আমি বেশি কোলে নিয়ে রাখতে চাইতাম না, আর রূপা ওকে কোলে নেওয়ার জন্য আকুপাকু করত। ওকে কোলে নিয়ে বারান্দায় বসে বৃষ্টি দেখতো, আর আমি পাশে মোড়ায় বসে বই পড়তাম। পরী যখন ছোট ছোট হাত পা দিয়ে ছড়াছড়ি করত, বেশ সুন্দর লাগতো তাকে। আমি আমার ছোট আম্মাকে সহ্য করতে পারতাম না, কিন্তু পরী আর রূপা ওনার আশেপাশে সবসময় ঘুরঘুর করত। যখন আমার ছোট আম্মা পরীকে কোলে নিত আমি দৌড় দিয়ে গিয়ে পরীকে তার কোল থেকে ছিনিয়ে আনতাম। কিছু না বললেও মনে মনে খুব কষ্ট পেতে নুনি, এতে আমি খুব খুশি হতাম। তবে আমি সব থেকে বেশি খুশি হয়েছি যখন ওই মহিলারও একটা মেয়ে হয়, কিন্তু দুর্ভাগ্যবশত ওই মেয়েটা মারা যায়। তারপর তিনি আরও একটা মেয়ের জন্ম দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত সেই মেয়েটাও মারা যায়। তারপর যখন আর পড়তে পারল না পরী, সাথে সাথে ডাক পড়ল আবিরজান বেগমের। সাথে সাথে পরীর মুখে বিষাদের ছায়া নেমে পড়ল। সবেমাত্র খাতাটা খুলে পড়তে বসেছিল সে, একটু পড়তে না পড়তেই ডাকা শুরু হয়ে গেছে আবিরজান বেগমের। চোখ মুখ কুঁচকে পরী পড়ার টেবিল থেকে উঠে দাঁড়ালো। শব্দ করে চেয়ারটা ঠেলে কিঞ্চিত দূরে সরিয়ে দিল। সিমেন্টের মলাটে আবৃত খাতাটা সযত্নে বইয়ের ভাঁজে রেখে দিল। তারপর ছুটে চলে গেল তার দাদির ঘরের দিকে। সেখানে গিয়ে দেখে আবিরজান বেগম পালঙ্কের উপর বসে আছে। বিছানায় গা হেলিয়ে দিয়ে শুয়ে আছেন আবিরজান বেগম। পরী বড় বড় পা ফেলে এগিয়ে গেল তার দিকে। তারপর বলে উঠল, কি হইছে? আবিরজান বেগম তার দিকে তাকিয়ে বলল, মাইয়া মানুষ এত ধূপধাপ শব্দ করে হাঁটোস কেন? আস্তে হাঁটতে পারস না? দাদির জ্ঞানমূলক কথাবার্তা কখনোই পছন্দ ছিল না পরীর। যখনই তার কাছে আসবে তখনই একটা না একটা জ্ঞানের সহিত কথা বলা শুরু করে দিবে। তার জন্য পরীর কখনোই তার দাদির এ ধরনের কথাগুলো পছন্দই ছিল না। পরী তার দাদির প্রশ্নের জবাব না দিয়ে তাড়াতাড়ি বলল, তুমি কি কইবা তাড়াতাড়ি কও, আমার মেলা কাম আছে। আবিরজান বেগম নিজের পানদানি হাতের ইশারায় দেখিয়ে বলল, একখানা পান দে। আবিরজান বেগম নিজের পানদানির দিকে হাত ইশারা করে বলল, একখানা পান দে। পরী আগের ন্যায় ধূপধাপ করে পানদানির দিকে গিয়ে হাঁটু গেড়ে বসে একখানা পান বানিয়ে এনে দাদির হাতে দিতেই তিনি মুখে পুড়ে নিল পানটা। পরী চুনের কৌটাটা থেকে কিছুটা চুন দাদির তর্জনী আঙ্গুলটাতে দিয়ে কৌটাটা আগের স্থানে রেখে দিল। বাইরে যাওয়ার জন্য পা বাড়িয়ে আবার ফিরে তাকালো দাদির পানে। সেই লেখাগুলোর কথা মনে পড়ে গেল ওর। পরী এগিয়ে গেল দাদির কাছে, তির্যক দৃষ্টিতে তাকালো দাদির দিকে। দাদির গায়ের রং বেশ চাপা, কিন্তু অতটা কালো নয়। হাত পা মুখের চামড়া ঝুলে গেছে, বয়স বেশি হয়েছে তো তার জন্য। পরী হঠাৎ করে বলে উঠল, যে মাইয়ার রূপ বেশি হয় সে মাইয়া পোলা পয়দা করতে পারে না, তাই না দাদি?
পরীর এই কথা শুনে আবিরজান বেগম চমকে উঠল। সে মনে মনে ভাবল এই কথা পরী কোথার থেকে জানলো। তারপর পরী বলে উঠল, তোমার তো রূপ নাই, তাই তোমার দুইটা ছেলে, তাই না দাদি? কিন্তু একটারেও তো মানুষ করতে পারো নাই, দুইটারে অমানুষ পয়দা করছো। বুড়ি কোহানকার, আমার আম্মাই তো 3টা সোনা পয়দা করছে, তুমি কি করছো? তোমার 2টা পোলায় এক পোলা তো 2টা বিয়ে করছে, আর এক পোলার তো কোনো খোঁজ খবরেই নাই। পরের মাইয়া দেখা দেখা দিন পার করে। কথাগুলো বলে পরি একদ্বন্দ্ব দেরি করলো না সেখানে। এই বলে পরি দৌড়ে বাইরে চলে গেল। আবিরজান বেগমকে পরি কিছু বলতেই দিলেন না। নিজের নাতনির উপর ক্ষুব্ধ হলেন আবিরজান বেগম। মেয়েটা বেশ চটপটে, কথার মধ্যে সবসময় তেজ মিশ্রিত থাকে, যা ওনার 2 নাতনির মধ্যে আর কখনো দেখেননি উনি। পরীর এরকম কথা শুনতেই তিনি অভ্যস্ত, তাই আর বেশি না ভেবে নিজের পান খাওয়ার দিকেই মনোযোগ দিলেন আবিরজান বেগম। ঘর থেকে বের হয়ে নিজের শয়নকক্ষের দিকে পা বাড়াতেই আবার ডাক পড়ল পরীর। এবারের ডাকটা দিয়েছে পরীর মা মালা বেগম। মায়ের ডাকটা শুনে পরী আবার ঘুরে দাঁড়ালো। সোনালি আপুর খাতাটা মনে হয় আজকে আর পড়া হবে না। ঘাড় ঘুরিয়ে সে টেবিলের দিকে তাকালো। সাজানো টেবিলের উপর বইয়ের স্তূপের মধ্যে আসামের ন্যায় পড়ে আছে সেই খাতাটা। হাতছানি দিয়ে মনে হয় ডাকছে পরীকে, কিন্তু সময়ের অভাবে পড়ে খাতাটার কাছে আসতে পারতেছে না। অসহায় নয়নে পরী খাতাটার দিকে তাকিয়ে রইল। এর মধ্যে দ্বিতীয়বার ডেকে উঠল তার মা মালা বেগম। পরী দৌড় লাগালো। পরনের ঘাগরাটা হালকা উঁচু করে সিঁড়ি দিয়ে নেমে পরী দৌড়ে চলে গেল রন্ধনশালার দিকে। ওখানে বসেই রান্না করছিলেন মালা বেগম। পরী ওখানে গিয়ে দাঁড়াতেই জেসমিনের দিকে চোখ পড়ল। সাথে সাথে চোখ দুটো সরিয়ে নিল পরী। বড় একটা গামলায় কুচো চিংড়ি বোঝাই করা, সেগুলোই পরিষ্কার করছে দুজন মিলে। পরের পার্টগুলো পেতে আমার পেজটা ফলো দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ।